বুনিয়াদপুর পৌরসভা পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগত। আজকের ক্লাস অষ্টম শ্রেণীর, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, অধ্যায় হচ্ছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এর আগের একটা এই বিষয়ে ক্লাস হয়ে গেছে, আজকে খাদ্য ও খাদ্য উৎপাদনের দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কৃষি বিজ্ঞান কাকে বলে, ফসলের বৈচিত্র্যতা কীরকম, ফসল চাষের যে পর্যায়গুলো সেগুলো আমরা আলোচনা করেছি গত ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে আমাদের যে খাদ্য চাষের যে বিভিন্ন পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে আমরা আজকে ধান চাষ সম্পর্কে জানব বা ধান সম্পর্কে জানব। তাহলে আমাদের প্রধান খাদ্য ফসলই হচ্ছে কি ধান। ধানের জাতিগত বৈশিষ্ট্য ও চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি: আউশ, আমন আর বোরো। আমি একটা ছকের সাহায্যে দেখাই, তাহলে কোন কোন ধান কখন লাগানো হয়, কখন তোলা হয়, বা এক একটা ধানের আর একটা নাম আছে, সে সকল নামগুলো আমি ছকের সাহায্যে তোমাদের কাছে তুলে ধরছি। তাহলে ধানের নাম, অন্য নাম, লাগানোর সময়কাল, কাটা বা ফসল তোলার কাটার সময়কাল, আর এরকম মাটিতে ভালো হয় মাটির প্রকৃতি। তাহলে আমরা বললাম তিন রকমের ধান। এক নম্বর হলো আউশ ধান। এই ধানের অপর নাম হচ্ছে শরৎকালীন ধান। শরৎকালীন ধান, এই ধানটা লাগানো হয় মার্চ থেকে এপ্রিল মাসে। এই ধানটা তোলা হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে। মাটির প্রকৃতি এই ধানের প্রকৃতিকে বেলে, দোআঁশ বা এঁটেল মাটি উপযোগী। তাহলে আউশ ধানের আরেকটা নাম হচ্ছে শরৎকালীন ধান। লাগানোর সময়কাল হচ্ছে মার্চ এপ্রিল মাসে। ফসল কাটার সময়কাল হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। আর মাটির প্রকৃতি হচ্ছে বেলে, দোআঁশ বা এঁটেল। তিন প্রকার মাটিতেই এই প্রকার ধান চাষ করা যেতে পারে। দুই নম্বরে আসছি আমরা, এটা হচ্ছে আমন ধান। এই ধানটার নাম হলো, অপর নাম হলো শীতকালীন ধান। এই ধানটা লাগানো হয় জুলাই আগস্ট মাসে। লাগানো হয়।
তোলা হয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে। এই ধানটার মাটি হচ্ছে, যে মাটিতে ধানটা উপযোগী সেটা হচ্ছে কাদাযুক্ত এঁটেল মাটি। এই ধান চাষের পক্ষে উপযোগী। তাহলে 2 নম্বরে বললাম আমন ধান। এর আরেকটা নাম হচ্ছে শীতকালীন ধান। এটাকে আমরা লাগাই কখন? জুলাই আগস্ট মাসে। ফসল তোলা বা কাটার সময়কাল হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি। আর কিরকম মাটি ভালো হয় সেটা হচ্ছে কাদাযুক্ত এঁটেল মাটিতে এই ধান চাষ ভালো হয়। 3 নম্বর আসছি আমরা, এটা হচ্ছে বোরো ধান। বোরো, এই ধানটার আরেকটা নাম হলো গ্রীষ্মকালীন ধান। গ্রীষ্মকালীন ধান, এই ধানটাকে লাগানো হয় নভেম্বর বা ডিসেম্বর মাসে লাগানো হয় থেকে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে লাগানো হয় আর তোলা হয় এপ্রিল থেকে মে মাসের মধ্যে। এই ধান কাটা হয় বা তোলা হয়। এক্ষেত্রে যেহেতু একটু মনে রাখবে বোরো ধানটা হচ্ছে গ্রীষ্মকালীন ধান, সেজন্য যেখানে জলসেচের ভালো ব্যবস্থা আছে সেখানে কিন্তু বোরো ধানের চাষ করা হয়। তাহলে বোরো ধান হলো অপর নাম হলো গ্রীষ্মকালীন ধান। নভেম্বর ডিসেম্বর মাসে একে লাগানো হয়, এপ্রিল মে মাসে তোলা হয়। এক্ষেত্রেও এর যে মাটিতে একে ভালো করে চাষ করা যায় সেটা হচ্ছে কি একই কাদাযুক্ত এঁটেল মাটি। কাদাযুক্ত এঁটেল মাটি এই ধান চাষের পক্ষে উপযোগী। তাহলে আমরা ধানের জাত এবং কখন লাগানো হয় তার উপর ভিত্তি করে ধানকে 3টে ভাগে ভাগ করলাম, আউশ, আমন আর বোরো। আউশ ধানের অপর নাম হলো শরৎকালীন ধান, লাগানো হয় মার্চ এপ্রিল মাসে, কাটা হয় জুলাই সেপ্টেম্বর মাসে। বেলে, এঁটেল, দোআঁশ 3 প্রকার মাটিতেই চাষ করা যেতে পারে। আমন ধান অপর নাম হলো শীতকালীন ধান, লাগানো হয় জুলাই অগস্ট মাসে, তোলা হয় ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে। কাদাযুক্ত এঁটেল মাটি ধান চাষের পক্ষে উপযোগী। বোরো ধান এটা গ্রীষ্মকালীন ধান, আবার বলছি যেখানে জল সেচের সুবিধা আছে সেখানে কিন্তু বোরো ধানের চাষ করা হয়। নভেম্বর ডিসেম্বর মাসে লাগানো হয়, এপ্রিল মে মাসের মধ্যে তোলা হয়। কাদাযুক্ত এঁটেল মাটিও এই ধান চাষের পক্ষে উপযোগী। মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আমন ধানের চাষ বেশি হয়। আমাদের পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ বেশি হয়। এই আমন ধানের কিছু উন্নত প্রজাতির নাম তোমরা জেনে রাখো, যেমন বাসমতি, যেমন ভাষামানিক, রঘুশাল। এগুলো হচ্ছে আমন ধানের কিছু উন্নত প্রজাতি। এবার আমরা আসবো যে ধান কত সময়ের মধ্যে উৎপাদন হচ্ছে, অর্থাৎ চারা গাছ থেকে কত দিনের মধ্যে আমি ফসল তুলতে পারছি, তার উপর ভিত্তি করে ধানকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। আবার শুনে নাও, ফসল লাগানো থেকে ফসল উৎপাদন অর্থাৎ ফসল তোলার সময়কাল কার কত বেশি বা কম, এই সময়কালের উপর নির্ভর করে ধানকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। কি কি? এক হচ্ছে জলদি বা স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদী ধান। জলদি মানে তোমরা জানো তাড়াতাড়ি বা দ্রুত, তাই বাংলা হচ্ছে কি ভালো স্বল্প মেয়াদী।
এই ধান 95 দিন থেকে 115 দিনের মধ্যে আমাদের ফসল লাগানো থেকে ফসল তোলা পর্যন্ত সময়কালের মধ্যে তৈরি হয়। তাই একে বলা হচ্ছে কি জলদি বা স্বল্প মেয়াদী, যেহেতু অন্যান্য ধানের তুলনায় এই প্রকার ধানের সময়কালটা কম, 95 থেকে 115 দিন, তাই একে জলদি বা স্বল্প মেয়াদী প্রকৃতির ধান বলা হয়। এর যেমন উদাহরণ কি হবে, হচ্ছে রত্না। রত্না হচ্ছে এই প্রকার ধানের উদাহরণ। 2 নম্বর হচ্ছে মাঝারি। মাঝারি সময়কাল বা মধ্যমেয়াদী। মধ্যমেয়াদী এক্ষেত্রে সময়কাল হচ্ছে 116 দিন থেকে 135 দিন। তাহলে এই প্রকার ধান 116 থেকে 135 দিনের মধ্যে লাগানো থেকে ফসল উৎপাদন পর্যন্ত সময়কাল নেয়। এই প্রকার ধানের কতগুলি উদাহরণ হচ্ছে কি কি, যেমন দেখো জয়া, জয়ন্তী ইত্যাদি হলো এই প্রকার ধান, যাদের সময়কাল লাগে 116 থেকে 135 দিন, তাই এদেরকে মাঝারি বা মধ্যমেয়াদী ধান বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে দীর্ঘ মেয়াদী বা নাবি জাত। নাবি জাত বা দীর্ঘ মেয়াদী ধান। এই প্রকার ধানের সময়কাল সবচেয়ে বেশি, এটা সময় লাগে 140 থেকে 150 দিন পর্যন্ত এর সময়কাল। 140 থেকে 150 দিন পর্যন্ত এই সময়কাল। এই প্রকার ধানগুলি হলো কিরকম, স্বর্ণ, মাসুরি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা ধানের কত লাগানো থেকে উৎপাদন পর্যন্ত সময়কালের উপর ভিত্তি করে ধানকে আমরা 3 ভাগে ভাগ করলাম। জলদি জাতের বা স্বল্পমেয়াদী, যেটা 95 থেকে 115 দিন, এর একটা উদাহরণ হচ্ছে কি রত্না। মাঝারি জাতের বা দীর্ঘ মধ্যমেয়াদী, সময়কাল হচ্ছে 115 থেকে 135 দিন। এই প্রকার ধান হলো জয়া, জয়ন্তী এগুলো। তৃতীয় হলো নাবি জাতের বা দীর্ঘমেয়াদী। এই প্রকার ধানের সময়কাল হচ্ছে 140 থেকে 150 দিন। এই প্রকার ধান হলো কি স্বর্ণ, মাসুরি ইত্যাদি। আরেকটা ধানের সম্পর্কে তোমরা জানো, বিশেষ প্রকারের ধান, এটা জিন প্রযুক্তিবিদ্যার মাধ্যমে তৈরি করা হয়েছে। তোমরা বড় হয়ে জিন প্রযুক্তিবিদ্যা সম্পর্কে জানতে পারবে। সেটা হচ্ছে বিশেষ প্রকার ধান, তার নাম হলো গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস বা সোনালী ধান। এই প্রকার ধানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই প্রকার ধান থেকে যে চাল আমরা পাই, সেই চালের মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। এই বিটা ক্যারোটিন এমন একটা উপাদান যেটা আমাদের যকৃতে ভিটামিন এ তৈরিতে সাহায্য করে। তাই রাতকানা রোগের চিকিৎসায়, তোমরা জানো যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, তাই রাতকানা রোগের চিকিৎসায় গোল্ডেন রাইসকে ব্যবহার করা হয়। এটা হলো এক প্রকারের বিশেষ জিন প্রযুক্তিবিদ্যার মাধ্যমে তৈরি চাল বা ধান, যার মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা আমাদের যকৃতে ভিটামিন এ সংশ্লেষণ করে, ফলে আমাদের রাতকানা প্রতিরোধ হয়। তাই রাতকানা রোগের চিকিৎসার ক্ষেত্রে
গোল্ডেন রাইসকে বা সোনালী ধানকে ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা যায়। এবার আমরা আসবো পরের একটা, সেটা হচ্ছে আম। আম এর জন্মস্থল হচ্ছে আমাদের ভারতবর্ষে। যদি তোমরা আমের বিজ্ঞানসম্মত নাম জানো তাহলে দেখবে আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ইন্ডিকা অর্থাৎ এটা একটা ল্যাটিন শব্দ, ইন্ডিয়াকে ল্যাটিন ভাষাতে বা ল্যাটিন শব্দে ইন্ডিকা বলা হয়। তাই আমের জন্মস্থানই হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। আমের মধ্যে যে গুণাগুণগুলো দরকার আছে সেগুলো আমরা একটু জানবো। আমের মধ্যে কি পুষ্টি গুণ আছে? আমের পুষ্টিগুণ আমরা ক্লাস 7-এ আমাদের যে খাদ্য উপাদান যেমন শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ফ্যাট, ভিটামিন, খনিজ মৌল এগুলো সম্পর্কে পড়েছি। তাহলে আমাদের আমের পুষ্টিগত গুণ হিসাবে ওই সকল খাদ্য উপাদান কিরকম আছে বা কি কি থাকতে পারে সেগুলো হচ্ছে আমের পুষ্টিগুণ হিসাবে কাজ করবে। আমের মধ্যে থাকে কি প্রচুর পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে, থাকে ভিটামিন, 2 নম্বর লিখলাম আমি ভিটামিন। ভিটামিনের মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি আগে লিখি, সি, বি, কমপ্লেক্স ইত্যাদি প্রচুর পরিমাণে আমের মধ্যে আমরা পাই। এছাড়া থাকে অল্প মাত্রায় প্রোটিন, থাকে খনিজ আয়ন, এগুলো হচ্ছে আমের পুষ্টিগুণের মধ্যে পড়ছে। আমাদের দেশে অনেক রকমের আম পাওয়া যায়। যেমন এখন আমের সময়, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকগুলো আমের প্রজাতি বা আমের রকম বা প্রকারভেদ, সেগুলো দিয়ে একটা আমি যেমন বলছি, যেমন হিমসাগর, গোলাপ খাস, ঝুমকো ফজলি, ফজলি ইত্যাদি। এই সকল আমগুলির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে গোলাপ খাস এই আমটি সর্বপ্রথম পাকে, পরিপক্ক হয়, বাজারজাত হয় আগে গোলাপ খাস। সবচেয়ে শেষে পরিপক্ক হয় বা পাকে এটা হচ্ছে ঝুমকো ফজলি, শেষে পাকে পরিপক্ক হয়। আম গাছের ক্ষেত্রে যে বংশ বিস্তার পদ্ধতি সেটা আটি থেকে হতে পারে, কিন্তু আটি থেকে যে আম গাছ হয় সেই আম গাছের ক্ষেত্রে গুণাগুণের কিছুটা পার্থক্য থাকায় আমরা বিশেষত কি করি না, আম গাছকে কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটাই, যাকে আমরা বলি কি কলম করা। আম গাছের ক্ষেত্রে কি বললাম, আটি থেকেও আম গাছ হয়। আম গাছ আটি থেকে হলে তার মধ্যে গুণাগুণের কিছু পার্থক্য থেকে যায়, সেজন্য আমরা একই রকম গুণ রাখতে চাই। তার জন্য আম গাছকে আমরা কৃত্রিম অঙ্গজ জনন করি, যেটাকে বলি আমরা কি কলম করা। এই কলম করা কতগুলো পদ্ধতির মাধ্যমে হয় বা কতগুলি পদ্ধতির মাধ্যমে কলম আমরা করতে পারি, সেগুলো কি রকম? এক হলো শাখা কলম, 2 হলো জোড় কলম, গুটি কলম,
ইত্যাদি। শাখা কলমের ক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট আম গাছের কোন একটা অংশকে কেটে যদি আমরা মাটিতে পুঁতি সেটাকে বলবো কি আমরা শাখা কলম। তবে আমের ক্ষেত্রে বেশি করা হয় সেটা হচ্ছে কি না জোড় কলম। জোড় কলম কি একটা আম গাছের সাথে একই একটু উন্নত বৈশিষ্ট্যর স্বাদে ভালো এরকম কোনো আম গাছের জোড় লাগানোর যে পদ্ধতি তাকে আমরা বলবো কি আম গাছের ক্ষেত্রে জোড় কলম করা। জোড় কলম করার জন্য তাহলে একটা মূলযুক্ত উদ্ভিদ লাগবে। মূলযুক্ত উদ্ভিদ বললাম এই উদ্ভিদটা মাটির সঙ্গে আছে, এটা একটা মূলযুক্ত উদ্ভিদ। এই মূলযুক্ত উদ্ভিদের সাথে এটা আম গাছ, একটা মূলযুক্ত আম গাছ, উন্নত অর্থাৎ স্বাদে ভালো এরকম কোনো আম গাছের কোনো একটা ডালের অংশকে যদি আমরা সঙ্গে যুক্ত করি তখন তাকে বলবো কি জোড় কলম। এক্ষেত্রে কি করে করা যায় না মূলযুক্ত উদ্ভিদের কোনো একটা অংশকে যদি আমরা এরকম করে কেটে নিই আর যাকে যুক্ত করব তাকে এর ঠিক পরিপূরকভাবে যদি কাটি যাতে এটা এর সঙ্গে যুক্ত হতে পারে, দিয়ে কেটে এর সঙ্গে যদি যুক্ত করে দিই, যুক্ত করে দিয়ে বেঁধে দিয়ে কিছুদিন রেখে দিলে দেখব যে যে অংশটাকে আমি যুক্ত করে দিয়েছি সেই অংশ থেকে নতুন করে পাতা তৈরি হতে শুরু করেছে এবং এই গাছটার সাথে লেগে গিয়েছে। তাহলে এখানে মূলযুক্ত যে উদ্ভিদ সেই মূলযুক্ত উদ্ভিদকে আমরা বলি কি স্টক। মূলযুক্ত যে উদ্ভিদ তাকে বলবো কি আমরা স্টক। আর মূলযুক্ত উদ্ভিদের সঙ্গে যাকে আমি যুক্ত করলাম তাকে বলবো কি আমরা শিয়ন। মূলযুক্ত উদ্ভিদটাকে বলবো আমরা স্টক এবং মূলযুক্ত উদ্ভিদের সাথে আমরা যাকে যুক্ত করলাম তাকে বলবো কি শিয়ন। তাহলে এইভাবে জোড় কলমের মাধ্যমে আমের আমরা বংশ বিস্তার করতে পারি বা বংশ বিস্তার করি। এবার আমাদের আরেকটা অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ সেটা হচ্ছে কি চা। মনে করা হয় যে চায়ের জন্মস্থান হচ্ছে চীন দেশে এবং আমরা যে চা পান করছি সেটা চীন দেশ থেকে আমাদের দেশে চা চাষের পদ্ধতি শুরু এসেছিল। চায়ের অনেক গুণাগুণ আছে, তার মধ্যে আজকে যেহেতু অনেকটা সময় কম নেক্সট দিন আমরা চা নিয়ে আলোচনা করবো আর একটু বিশেষ করে আমি শুধু গুণাগুণটা আজকে বলছি। চায়ের অনেক গুণাগুণ। এক নম্বর মধ্যে পড়লো যে চায়ের মধ্যে থাকে ক্যাফিন। চায়ের মধ্যে থাকে কি ক্যাফিন। এই ক্যাফিন কি করে না আমাদের সাময়িক উত্তেজনা যোগায় দেয়। দুই নম্বর চায়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ট্যানিন, ভিটামিন, বি কমপ্লেক্স থাকে, ফ্ল্যাভিনয়েড, এই সকল উপাদানগুলি ক্যাফিন কি করলো আমাদের সাময়িক উত্তেজনা দিল। ট্যানিন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ফ্ল্যাভোনয়েড এই সকল উপাদানগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। তিন নম্বর চায়ের মধ্যে থাকে আরেকটা বিশেষ ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন কে। এই ভিটামিনটা আমাদের
রক্ত তঞ্চনে সাহায্য করে। ভিটামিন কে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। চায়ের মধ্যে আরেকটা বিশেষ উপাদান, খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান থাকে, যেটা হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড এই উপাদানটা কি করে, আমাদের স্নায়ুকে উদ্দীপিত করে এবং আমাদের হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকারিতাকে ভালো রাখে। আরেকটা উপাদান চায়ের মধ্যে আমরা পাই, সেটা হচ্ছে ক্যাফিন। আগে বলেছি পলিফেনল, খুবই ইম্পর্টেন্ট একটা পলিফেনল এই উপাদানটা আমাদের হৃৎপিণ্ডের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এগুলো হলো আমাদের সব চায়ের পুষ্টিগুণ। চা এর প্রকারভেদটা আমরা আগে একটু জেনে নিই, আমার হাতে সময় খুবই কম। আমরা সাধারণত বাজারে যেগুলো চা পাই সেগুলো তিন ধরনের চা। একটা হচ্ছে কালো চা বা ব্ল্যাক টি, 2 নম্বর হচ্ছে সবুজ চা বা গ্রিন টি, আর একটা 3 নম্বর হচ্ছে উলং চা। এই 3 প্রকার চায়ের মধ্যে বেশিরভাগ, প্রায় 75% বা পার্সেন্ট হচ্ছে আমাদের কালো চায়ের ব্যবহার বেশি। চা চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হয়, চা গাছ খুব কড়া রোদ সহ্য করতে পারে না। সেজন্য যেখানে চা বাগান আছে সে সকল সংলগ্ন এলাকাতে বা মাঝে মধ্যে চা গাছের মধ্যবর্তী স্থানে কিছু ছায়াযুক্ত গাছ লাগানো হয়, যাতে চা গাছে প্রখর রোদটা সরাসরি এসে পড়তে না পারে। এই সকল গাছগুলোকে বলা হয় ছায়া তরু। এই সকল গাছগুলোকে বলা হয় ছায়া তরু। ছায়া মানে ছায়া দেয়, আর তরু মানে গাছ। তাহলে চা গাছ প্রখর রোদ তাপ সরাসরি সহ্য করতে পারে না, তার জন্য চা বাগানে একাধিক ছায়াযুক্ত গাছ লাগানো হয়, যেগুলো অনেক ডালপালা সমন্বিত, যাদেরকে বলা হয় কি ছায়া তরু। সিলভার ওক হলো এরকম একটি ছায়াতরু উদ্ভিদের উদাহরণ। চা চাষের জন্য জমিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত সারের প্রয়োজন হয়। সেজন্য মাঝে মধ্যেই চা বাগানে আমরা নাইট্রোজেনযুক্ত সারের ব্যবহার করি। এছাড়া চা চাষের জন্য জমিতে যেখানে চা চাষ করা হয় যাতে জল জমে না থাকে, তার জন্য উৎকৃষ্ট ব্যবস্থাপনা করতে হয়। কারণ চা বাগানে বা চায়ের গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে সেটা চা গাছের ক্ষেত্রে ক্ষতিকারক প্রভাব পড়ে, ফলে চায়ের উৎপাদনে তার ব্যাঘাত ঘটে। সেজন্য চা বাগানে অর্থাৎ যেখানে চা চাষ করা হয় সেখানে জল নিকাশি ব্যবস্থাপনাটাকে খুবই উন্নত রাখা হয়। আজকে এটুকুই থাকলো, সামনের দিন আবার দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো।